পিসিমা, একটু দাঁড়ান। খুব বিনীতভাবে পিসি শাশুড়িকে বললাম। উনি তাই চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আমি বললাম, না মানে একটা কথা জানার ছিল, তাই আর কি। বেশি ভনিতা না করে যা বলার বলে ফেলো। আমি এবার বেশ সপ্রতিভ ভাবে প্রশ্ন করে ফেললাম, আচ্ছা পিসিমা, স্নানঘরে ওই অদ্ভুত মূর্তিটা কিসের মূর্তি? আর ওখানেই বা আপনারা রেখেছেন কেন? আমার প্রশ্ন ঘরের পরিবেশকে বদলে দিল। এমন অবস্থা দাঁড়ালো যে পিন পড়লে তাও শোনা যাবে। পিসিমার দু চোখ মনে হলো যেন আগুনে জ্বলে উঠল, যা কোনো উপায়ে আমাকে ভস্ম করে দিতে তৎপর। এমনকি অদূরে দাঁড়ানো বাসন্তীর চোখে মুখে ওর ভাবনাও মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। ওর যে চোখের দৃষ্টি আমার মনে ভয় তৈরি করতে সক্ষম, সেই চোখেও আমি আতঙ্কের উপস্থিতি লক্ষ্য করলাম। পিসি শাশুড়ি আমার দিকে এগিয়ে এলেন, দাঁতে দাঁত ঘষে আগ্রাসীভাবে বললেন, সবে তো এসেছো, এখনই সব রহস্য জেনে যেতে চাও কি করে? বউয়ের মতো থাকো, এত কৌতূহল ভালো না। এই বাড়ি অনেক পুরনো বাড়ি, এর বুকে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে, যা সকলের আড়ালে থাকাই ভালো। যদি নিজের মঙ্গল চাও তাহলে এসব জানার ভুলেও চেষ্টা করো না। ওনার গলার স্পষ্ট হুমকির সুর শুনলাম আমি, কিন্তু আমার এই অবদ্ধ মন কি বা আটকাই কি করে? সে তখন এই রহস্যের কিনারা করতে দীর্ঘ প্রতিজ্ঞ। তাই এবার আমার নাছোড়বান্দা কঠোর প্রশ্ন, পিসিমা, এই বাড়ির বউ আমি, তাই তো এই বাড়ির রহস্য জানার পূর্ণ অধিকার আমার আছে, তাই নয় কি? থাকতে যখন এখানে আমাকে হবে, তখন এখানকার অদ্ভুত ঘটনাগুলোর কারণও তো আমি জানতে পারি। জানি না এমন দুঃসাহস পেলাম কোথায়, কিন্তু সেই মুহূর্তে আমার মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এলো অনর্গল। নতুন বউয়ের এমন স্পষ্ট বিরোধিতায় আমার পিসি শাশুড়ি মনে হলো বিস্ময়ে খাবি খেতে লাগলেন, আর ঠিক ওনার পেছনে দাঁড়িয়ে থাকা রহস্যময় বাসন্তীর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। তবে ওই জাদ্রেল মহিলা খুব বেশি সময় অবাক বিস্ময়ে অভিভূত হয়ে থাকতে পারলেন না। এমন বিহ্বলতা যে ওনার স্বভাব বিরুদ্ধ, তাই জলদি নিজেকে সামলে নিলেন। রুদ্ধ নাগিনীর মতো হিস হিসিয়ে উঠলেন প্রবল রাগে এবং বললেন, নেহাত খোকন তোমার রূপের পাগল হয়ে বিয়ে করে এনেছিল, না হলে তোমার জায়গা দেখাতে আমার 2 মিনিটও লাগতো না। তা মেয়ে, এ বাড়িতে এসে পড়েছ, তখন এবারে সব রহস্য ঠিকই জানতে পারবে, কিন্তু সব জেনে সহ্য করতে পারবে তো? শেষের দিকে ওনার গলার স্বর ভীষণ ঠান্ডা হিমেল শোনালো, যেন আমাকে সতর্ক করে দিলেন আসন্ন বিপদের জন্য। ঠিক কোন বিষয়ে আমার এই সতর্কীকরণ করা হলো তা আমি বুঝলাম না, কিন্তু এটা বুঝলাম বিষয়টা বেশ জটিল। উনি আর অপেক্ষা করলেন না, ঝড়ের বেগে বেরিয়ে পড়লেন ঘর থেকে। উনি চলে গেল, বাসন্তী রয়ে গেল এই ঘরেই। আমার এবার পুরো রাগটা গিয়ে পড়লো ওর উপর। ওকে উদ্দেশ্য করেই বললাম, তুমি বা এখানে দাঁড়িয়ে আছো কেন? কাপড়গুলো ওখানে রেখে চলে যাও। বাড়ি তো নয় যেন পিশাচপুরী। স্নানঘরে এমন উদ্ভট মূর্তি কেউ কি রাখে? একটা সামান্য কথা জিজ্ঞেস করলাম, তাতেও কেমন ছ্যান করে উঠলো। সহজভাবে উত্তর দিলেই তো পারতেন। এত এত ভনিকা করার কি দরকার ছিল?
এবারে যেটা ঘটলো তা ঠিকভাবে ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। এই বাড়িতে হয়তো আমার অবাক হবার আরো অনেক কিছু রয়েছে। না জানি আরো কত অভিজ্ঞতা হবে আমার এখানে। যে বাসন্তীকে পিসি শাশুড়ি বোবা বলেছিলেন, সেই বাসন্তী যে এমন অদ্ভুত কাণ্ড করবে তা ভাবিনি। আমি যখন পিসি শাশুড়ির উপর বেজায় চটে গেলে মনে মনে ওনাকে গালমন্দ করছিলাম, ঠিক তখন কোনো এক নারী কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠ আমাকে বলছে, বৌরানী, তুমি সত্যিই বলেছ, এ সত্যিই এক পিশাচপুরী। এ এক অভিশপ্ত স্থান। এর কালো ইতিহাস যেমন ভয়ানক তেমনই বেদনাদায়ক। আমি আর বাসন্তী ছাড়া তো ঘরে আর কেউ নেই। তবে কে কথা বলল? কে আমাকে বৌরানী বলে সম্বোধন করে এতগুলো কথা বলে দিল? ক্ষণিকের জন্য মনে হলো অন্য কেউ আসেনি তো। হয়তো আড়ালে দাঁড়িয়ে আমার আর পিসি শাশুড়ির কথোপকথন শুনে এমন আমাকে এই কথাগুলো বলে গেল। মনে হতেই গিয়ে দরজায় উকি দিয়ে দেখলাম, কিন্তু না, পুরো দোতলা ফাঁকা, একটা জনপ্রাণীও নেই। তবে কে এই কথাগুলো আমাকে জানান দিল? কপালে চিন্তার ভাঁজ পড়ল, আর ঠিক তখনই আবার সেই কণ্ঠ, বৌরানী, আমি বাসন্তী। আমি তোমাকে কথাগুলো বলেছি, দয়া করে তুমি ভয় পেও না আমাকে। আমি তোমার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো, কোনো ক্ষতি করব না। পিঠের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। বাসন্তী তো বোবা। বাসন্তী কি ভাবে কথা বলছে? ওর মুখ তো নড়ছে না। তবে ও কিভাবে কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলি, হয়তো এখনো জ্ঞান হারায়নি। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে ভয়ে মূর্ছা যেত। আমিও তো ভয়ে জড়সড় হয়ে গেছি। চিৎকার করব কিনা তাও বুঝতে পারছি না। আতঙ্কে গলা শুকিয়ে গেছে আমার। ভয়ে ভয়ে পিছে যাচ্ছি ক্রমশ পেছনে। হঠাৎ খাটের পায়ায় ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। বাসন্তী দৌড়ে এসে 2 হাত বাড়িয়ে আমাকে তুলতে লাগলো। আমি আরো ভয় পেয়ে গেলাম, আর এবারই সত্যিই জ্ঞান হারিয়ে ফেললাম। সত্যি চোখের সামনে আমার কালো বিন্দু বড় বড় হতে আমার সমগ্র চেতনাকে হ্রাস করে ফেললো। কতক্ষণ যে বেহুশ হয়েছিলাম জানি না। হঠাৎ চোখে মুখে জলের ঠান্ডা ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকালাম। চোখ খুলেই দেখি আমার ঠিক সামনে আমার স্বামী বড় বড় একরাশ চিন্তা নিয়ে তাকিয়ে আছেন। উঠে বসলাম। চারিদিকে বাসন্তীর কোনো অস্তিত্ব নেই, শুধু আমি আর উনি। আমাকে উঠতে দেখে স্বামী বেশ চিন্তিত গলায় বললেন, হৈম, তোমার কি হয়েছিল? জ্ঞান হারালে কিভাবে? ওর প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবলাম পুরোটাই আমার মনের ভুল। গত রাতের ওই ঘটনার প্রভাবেই মন আমার বিচলিত হয়ে আছে, আর সেই কারণেই দৃষ্টি ধোঁকা খেয়েছে। যা নেই বা যা হওয়া অসম্ভব তাই কল্পনা করে নিচ্ছে আমার মন। তা না হলে বোবা মানুষ কি কখনো কথা বলতে পারে? আর মূর্তির মুখ থেকে কি কখনো লালা ঝরতে পারে? এ সবই হলো আমার মনের ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আমাকে চুপ করে থাকতে দেখে স্বামীর চিন্তিত স্বরে আবার বললেন, গত পরশু থেকে তুমি কিছুই খাওনি, সেই কারণেই হয়তো এমন হয়েছে। যা হোক, এখন ওঠো, তৈরি হয়ে নিচে নেমে আসো। আমি নিচে নেমে গেলাম, কেমন? এই বলে উনি বেরিয়ে গেলেন। আমিও আর দেরি না করে উঠে পড়লাম। শাড়ি গয়না যা বাসন্তী রেখে গেছিল সব পরে তৈরি হতে লাগলাম। বেলা অনেক হয়েছে। এত ভারী শাড়ি আর গয়না পরা আমার কোনো কালেরই অভ্যাস না।
এসব সামলাতে পড়তে আমার বেশ অসুবিধা হলো। তবুও কোনো মতে তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। দরজার সামনে এসে হঠাৎ কাপড়ে পা জড়িয়ে পড়ে যাচ্ছিল। টাল সামলাতে দরজার কপাটে হাত দিয়ে ধরলাম, আর তখনই চোখ গেল কাঠের কপাটের উপর। ঠিক যেন খুব শক্ত কিছু দিয়ে জোরে জোরে ঘষে ওই দাগ বসানো হয়েছে। ভালো করে দেখলে বোঝা যায় ঠিক কোনো বড় প্রাণীর থাবার 4 আঙুলের নখের দাগ। ভয়ের একটা চোরা স্রোত আমার পুরো শরীরে বয়ে গেল। মানে কাল রাতে আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা একটাও নিছক ভীতু মনের কল্পনা নয়, আমার পুরোটাই সত্যি। ভয় পেলাম অসম্ভব, কিন্তু সামলেও নিলাম নিজেকে খুব তাড়াতাড়ি। কারণ ভয় পেয়ে পিছিয়ে পড়া যাওয়ার সময় এখন আর নেই। ভালো খারাপ যাই থাক, এবারই এখন আমার। এর সব মঙ্গল অমঙ্গলের দায়ভার এখন আমার। তাই আর দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আমার পিসি শাশুড়ি, আমার স্বামী দুজনেই দেখলাম বেশ প্রসন্ন মুখে বসে আছেন নিচের বসবার ঘরের কেদারায়। তবে কি সকালে যে আমার সাথে পিসিমার মনোমালিন্য হলো, সে কথা উনি মনে হয় আমার স্বামীর কাছে প্রকাশ করেননি। হয়তো তাই, যাই হোক, আমিও আর বিষয়টাকে মনে ধরে রাখলাম না। আমাকে নিচে আসতে দেখি পিসিমা এক বয়াম মধুর ঢেলে বললে উঠলেন, ওই তো বৌমা এসেছে, আসো আসো মা, বসো এখানে। বলে নিজের পাশে আমাকে বসতে বললেন। ওর ব্যবহার আমি ভীষণ অবাক হলাম। এই মহিলা যে অসম্ভব ধুরন্ধর তা বোঝা গেল। আমিও কোনো আপত্তি না করে ঠিক ওর পাশে গিয়ে বসে পড়লাম। এরপর আমার স্বামী আমার উদ্দেশ্যে বললেন, হৈমন্তী, সব মেয়েদেরই ইচ্ছে থাকে বিয়ের পর তার স্বামীর বাড়িতে তার আপ্যায়ন ভালোভাবে হোক, কিন্তু হয়তো তোমার এই বাসনা আমি পূরণ করতে পারবো না। আমি ওর কথা কিছুই বুঝলাম না, তাই নীরবে চেয়ে রইলাম ওর দিকে। আমার বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে উনি আবার বললেন, হৈমন্তী, সব গৃহস্থ বাড়িতে বৌভাত একটি পারিবারিক অনুষ্ঠান হিসাবে পালনীয়, কিন্তু এই বাড়িতে নিয়ম সেই রকমের না। তাই বৌভাতের কোনো আয়োজন আমি করিনি। তুমি দুঃখিত হইও না। আসলে আমাদের বংশে এই নিয়ম অনেক পুরনো, তাই আর কি পালন করা হয়নি। এটা বংশ পরম্পরায় মেনে এসেছিল, তো তাই। আমি যে ঠিক কি বলবো তা বুঝতে পারলাম না। এই বাড়িতে কি আমার জন্য সত্যিই সুখ বরাদ্দ নেই? আমিও এত আশা করি কেন? নিজের ভাগ্যকে তো জানি এতে সুখ নেই, আর থাকলেও তা চিরস্থায়ী নয়। স্বামীর কথা শুনে নিঃসন্দেহে দুঃখ পেলাম, তবে সে দুঃখকে বাইরে প্রকাশ করতে দিলাম না। মুখে মৃদু হাসি ফুটিয়ে বললাম, আমার এতে কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই। বাড়ির নিয়ম মানে বাড়ির ঐতিহ্য, তাকে তো অবশ্যই পালন করতে হবে, তাই না? আমার কথায় স্বামী বেশ খুশি হলেন মনে হলো। উনি আর কিছু না বলে উঠে গেলেন, হয়তো বিশেষ কোনো কাজ আছে। পিসি শাশুড়ির সাথে আমি একদম একা বসে রইলাম। একেবারে ওর আসল রূপটা ধীরে ধীরে বেরিয়ে এলো। এই যে মেয়ে, অমন মন মরা হয়ে বসে রইলে কেন? যা নিয়ম তা তো মানতেই হবে, ওতে আবার মুখ গোমরা করার কি দরকার আছে? এবারে একটু গতর নাড়িয়ে উঠে পড়ো তো, রান্নাঘরে যাও। আজ নিজের মতো যা ইচ্ছা তাই রান্না করে নাও। এখন তোমার হেসেল তো তোমাকেই সামলাতে হবে, আর রান্নাটা তো একা নিজের জন্যই করবে, বুঝতে পেরেছো? চলো দেখি বাছা, তোমাকে রান্নাঘরের জায়গাটা দেখিয়ে দেই। ওঠো ওঠো। এ কি,
একের পর এক বিস্ময় যেন নিজের ডালি খুলে বসে আছে আমার অপেক্ষায়। নতুন বউয়ের বৌভাতের আয়োজনের নিয়ম নেই, অথচ দ্বিতীয় দিনেই বউকে রান্নাঘরে ঢুকিয়ে রান্না করাবার নিয়ম আছে। এ কেমন আজব বাড়ি, আর কেমন তার আজব নিয়ম। আবার বলছেন একা আমার জন্য রান্না করতে। এদের আসল উদ্দেশ্যটা কি? কিছুই যে বুঝতে পারছি না আমি। নিজের মনেই এত চিন্তা করে চলেছিলাম, যতক্ষণ না পিসি শাশুড়ি আবার আমাকে ডাক দিলেন। কি হলো, এমন জমে গেলে কেন? বললাম তো আমার সাথে এসো। মাথায় হাজার চিন্তা ঘুরপাক খেলেও মুখে তার এতটুকুও প্রকাশ করলাম না। উঠে ওর পিছু পিছু এগিয়ে গেলাম একতলার একদম কোণার দিকে, প্রায় অন্ধকার এক ঘরের দিকে। দরজা খোলাই ছিল। পিসিমার সাথে ঘরে প্রবেশ করলাম। আবছা আলোয় দেখলাম বেশ বড় রান্নাঘরের সরঞ্জাম দিয়ে সাজানো পরিপাটি এক রান্নাঘর। থরে থরে কাঁসা, পেতল আর রূপোর বাসন দিয়ে সাজানো আছে। দুটো কাঠ কয়লার চুলো রয়েছে এক কোণায়। বড় বড় ডেকচি, হাঁড়ি, হাতা খুন্তি সব কিছুই মজুদ আছে। টাটকা শাকসবজি, মাছ, এক বড় মাটির পাত্র ভর্তি চাল, সব কিছু আছে। কিন্তু সব থেকে আশ্চর্যের সেটা হলো ঘর ও তার সাজসজ্জা দেখে মনে হয় বহু যুগ এই রান্নাঘরে রান্না তো দূরের কথা, কোনো জনমানবও প্রবেশ করেনি। আমি বেশ অবাক চোখে চারিদিকে দেখি পিসিমা ঘরের দুটো বড় বড় কাঠের জানালা খুলে দিলেন। সারা ঘরে যে এক বিষণ্ণ অন্ধকার নিজের রাজত্ব বিস্তার করে রেখেছিল তা ধীরে ধীরে কেটে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই বাড়িতে আমার আলোর সত্যিই বড় অভাব। নাও, চুলোয় আগুন ধরিয়ে রান্না বসিয়ে দাও। যা যা আছে তাতে মনে হয় তোমার হয়ে যাবে, কি বলো? পিসি শাশুড়ির কথায় ভাবনার চটক ভাঙলো আমার। কথাটা শুনে কেন জানি না মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে এলো, শুধু আমার একার রান্না বসাবো কেন? আপনারা দুজন খাবেন কি আমার সাথে? প্রশ্ন আমার শেষ হলো না, তার অর্ধেক মুখেই রয়ে গেল। তার আগেই উনি ঝাঁপিয়ে উঠলেন। আমাদের দুজনের কথা তোমারও তো ভাবতে হবে না। আমি যা রাঁধি তাই খোকন খায়, আর ভবিষ্যতেও খাবে। ওর খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করে গতর খারাপ করতে হবে না। দুবেলা দুমুঠো নিজের মতো করে এখান থেকে সরে যেও, বুঝতে পেরেছো? তাতেই তোমার মঙ্গল। এক নাগারে এত কথা শুনিয়ে পিসিমা চলে গেলেন। আমি কিংকর্তব্য বিধুর হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। এদিকে 2-3 দিন ধরে প্রায় কিছুই না খাওয়ায় দারুণ পেটে যেন আগুন জ্বলছে। তাই আর কথা না বাড়িয়ে রান্না চাপালাম। হাঁড়িতে ভাতের জল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি চুলোয়। এবারে কিছু অজানা আনাজ নিয়ে বসেছি কাটতে। সবজি কাটার বটিটা অব্যবহৃত হলেও বেশ ধারালো। আনমনে বসে বসে আনাজ কুড়তে হঠাৎ ডান হাতের মাঝের আঙুলটা গেল ঘ্যাচ করে খানিকটা কেটে। সাথে সাথে তাজা রক্ত বেরিয়ে এলো ক্ষত স্থান থেকে। আমি উঠে গিয়ে ক্ষত জায়গায় হলুদ লাগাতে গেলাম, আর ঠিক তখনই যেন হাওয়া ফুঁড়ে বেরিয়ে এলেন পিসি শাশুড়ি। আর এসেই আমার কেটে যাওয়া আঙুলের হাতটা ধরেই টেনে নিলেন নিজের মুঠোয়। ওর চোখে মুখে যেন রক্তের লোভ চকচক করছে, যেন বহুদিন পর কোনো অতীব উপদেয় খাবার দেখছেন আর লোভ সামলাতে পারছেন না। সত্যিই আর পারলেন না। আর আমাকে খুব অবাক করে দিয়ে আমার হাতটা টেনে নিয়ে আঙুলটি মুখে দিয়ে চুষতে লাগলেন। আমার সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো যেন শরীরের সব রক্ত পিসিমা টেনে নিচ্ছেন। চোখ বুঝে মহা আনন্দে নিজের মন ভরে উনি এই রুধির
পান করতে লাগলেন। আমি চাইলেও কেন জানি বাধা দিতে পারলাম না। হঠাৎ অনেকগুলো বাসন একসাথে মেঝেতে পড়ে গিয়ে বিকট আওয়াজ করে উঠল, আর তার সাথে সাথেই পিসিমাও ঘোর ভেঙে জেগে উঠলেন এবং আমার হাতটিও ছেড়ে দিলেন। আমিও যে মহাবিষ্টের ন্যায় হয়ে গেছিলাম। আমারও যেন চেতনা ফিরল। চেয়ে দেখলাম পিসি শাশুড়ির মুখের কষ বেয়ে তখনও টাটকা রক্ত গড়িয়ে পড়ছে।